নমস্কার। খাস খবর বাংলা ওয়ান এবং মানব উত্তরণের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। এই কোভিড-19 পরিস্থিতিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সরকারি নিষেধনামা মেনে আছেন, এই আশা রাখছি। আমাদের মানব উত্তরণ এবং খাস খবর বাংলা ওয়ানের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসটি চলছে সেটি আপনারা সকলেই দেখছেন এবং আশা করছি ছাত্রছাত্রীদের বিশেষ উপকার হচ্ছে। আজকে দশম শ্রেণীর ইতিহাস পড়াবেন মাননীয় নিরঞ্জন চক্রবর্তী মহাশয়। ইনি মোল্লারডি জুনিয়র হাই স্কুলের শিক্ষক, ইতিহাসের শিক্ষক। আমি ওনাকে ক্যামেরায় আসতে অনুরোধ করছি। নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গত ক্লাসে তোমরা দেখেছো যে কিভাবে আমি ওই উপজাতি বিদ্রোহের বিভিন্ন কারণগুলো বলেছিলাম এবং সেদিন একটা ইঙ্গিত দিয়েছিলাম যে 2021 সালের যে মাধ্যমিক, মূলত আমি মাধ্যমিককে সামনে রেখেই বলছি, 2021 সালের যে মাধ্যমিক, সেখানে আমি বলেছিলাম যে এই বিদ্রোহ চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। যদিও তোমরা জানো যে দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা মূলত 4 নম্বর অধ্যায় থেকে, তবুও আমাদের মাধ্যমিক তো সবগুলো নেই, যার ফলে আমরা আগের দিন উপজাতি বিদ্রোহের কারণ, অরণ্য আইন, অভ্যুত্থান, বিপ্লব, বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপট এবং ফলাফল আলোচনা করেছিলাম। এবছরের জন্য মানে 2021-এর জন্য আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা কৃষক বিদ্রোহ, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। এখন নীল বিদ্রোহ কি? বোঝাই যাচ্ছে যে নীল চাষকে কেন্দ্র করে যে বিদ্রোহ, ইতিহাসে তাই নীল বিদ্রোহ, সংক্ষেপে বললে এটাই দাঁড়ায়, সহজ ভাষায় বললে। এখন নীল বিদ্রোহ একটা কৃষক বিদ্রোহ। আগের যে বিদ্রোহগুলো আমরা দেখেছিলাম, উপজাতি বিদ্রোহ যেমন সাঁওতাল, কোল, ভিল বা ফরাজি ওয়াহাবি আন্দোলন, এগুলোর সঙ্গে এই বিদ্রোহ অনেক তফাৎ, এই বিশেষ করে নীল বিদ্রোহ। এই বিদ্রোহের প্রেক্ষাপট বুঝতে গেলে তোমাদের ক্লাস 8-এর একটা চ্যাপ্টারে ফিরে যেতে হবে। সেখানে একটা খেয়াল করো, এক জায়গায় গভর্নমেন্টের বইয়ে আলোচনা করা হয়েছিল কৃষির বাণিজ্যিকরণ। কৃষির বাণিজ্যিকরণ, কারণ আমরা জানি আমরা ভারতবর্ষের মানুষ যুগ যুগ ধরে ধান, গম, তিল, তিসি, এইসব বিভিন্ন খাদ্যশস্য, ডাল, এগুলো নিজেদের জীবন ধারণের জন্য আমরা চাষ করেছি। কিন্তু যখন আমরা এই খাদ্যশস্যের উৎপাদনের পরিবর্তে নীল, কফি, কোকো এইসব উৎপাদন শুরু করলাম, তখন অর্থনীতিতে একটা নতুন দিক প্রসারিত হলো। এটা ক্লাস 8-এ পরিষ্কারভাবে বলা হয়েছিল যে কৃষির বাণিজ্যিকীকরণ এবং অর্থনীতির আধুনিকীকরণ। যাই হোক, 1859-60 সালে নীল চাষকে কেন্দ্র করে বাংলায় এক ভয়াবহ বিপ্লব হয়, বিদ্রোহ হয়, বিপ্লব না, বিদ্রোহ হয়। আমরা তাকে নীল বিদ্রোহ বলি। এখন নীল বিদ্রোহ বোঝাই যাচ্ছে যে নীল চাষকে কেন্দ্র করে ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত, ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কার হয় 1891 সাল নাগাদ জার্মানিতে। ইংল্যান্ড, ফ্রান্স, ওয়েস্ট ইন্ডিজ, ইভেন আমেরিকা থেকেও ক্ষেত মালিকরা ভারতে নীলের লাভজনক ব্যবসায় পুঁজি বিনিয়োগ করে। এর ফলে বাংলার নদিয়া, যশোর, পাবনা, খুলনা, রংপুর, মালদা, রাজশাহী, বিভিন্ন জেলায় নীল চাষ শুরু হয়। এই নীলকর সাহেব যারা নীল চাষ করতে এলো আমাদের দেশে,
তারা নীলকর সাহেব, সেই নীলকর সাহেবরা অত্যাচারিত করে তুলল সাধারণ মানুষকে, সাধারণ কৃষকদেরকে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাপোষা সাধারণ মানুষ বিদ্রোহের আশ্রয় নেয়। তখন এই বিদ্রোহকে আমরা বলছি নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহের সময়সীমা 1859-60, 1862-63 সাল নাগাদ এই বিদ্রোহ শেষ হয়। তাহলে একবার আমরা চার্টে দেখে নিই, ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স, ওয়েস্ট ইন্ডিজ প্রভৃতি স্থানের খামার মালিকরা ভারতে নীলের লাভজনক ব্যবসা করত। বাংলা বিহারে 1782-85 খ্রিস্টাব্দ নাগাদ নীল চাষ শুরু হয়। বাংলায় নদিয়া, যশোর, পাবনা, রাজশাহী, মালদহ, ময়মনসিংহ প্রভৃতি জেলায় নীল চাষ হতে থাকে। এই নীলকর সাহেবদের অত্যাচারে কৃষক অতিষ্ঠ হয়ে 1859-60 সালে যে বিদ্রোহ করে তাই হলো নীল বিদ্রোহ। ক্লিয়ার? আজকের যে এই নীল বিদ্রোহ, যে বিষয়গুলোর উপর আমি আলোকপাত করব, সেই বিষয়গুলো জানার আগে দেখো কয়েকটা ছবি দিয়েছি আমি। যেমন একটা গাছের ছবি দিয়েছি। এই গাছটা হচ্ছে নীল গাছ, তুঁত গাছ, ইন্ডিগোফেরা টিংটোরিয়া, এর বিজ্ঞানসম্মত নাম ইন্ডিগোফেরা টিংটোরিয়া। তাহলে বোঝাই যাচ্ছে যে নামের মধ্য দিয়েও যেন ইন্ডিয়া নামটা আছে, ইন্ডিগোফেরা। এবার আমরা একবার যে নীল গাছ, সেই নীল গাছের ল্যাটিন নামটা একবার দেখে নিই। ইংরাজি নাম হচ্ছে ইন্ডিগো আর ল্যাটিন নাম ইন্ডিকাম। মূলত ভারত থেকে জন্ম নিয়েছে বলেই এর বিজ্ঞানসম্মত নাম ইন্ডিগোফেরা টিংটোরিয়া। এটা নীল গাছ। প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের দেশে নীল চাষ ছিল, এমন নয় যে ব্রিটিশরা আসার পর থেকেই নীলের চাষ হয়েছে। যদি আমরা প্রাচীন পুঁথিপত্র ঘাঁটি, সেখানে দেখা গেছে যে ভেষজ শিল্পে বা ভেষজের বিভিন্ন বইয়ে নীল চাষের বর্ণনা রয়েছে। তাছাড়া মধ্যযুগে আকবরের সভাকবি, বিখ্যাত একজন মানুষ আবুল ফজলের লেখা আইনি আকবরী গ্রন্থ নীল চাষের উল্লেখ রয়েছে। এখন এই যে নীল, এটা নীল গাছ, দেখতেই পাচ্ছ এটা নীল গাছ। এখন ব্রিটিশরা এই নীল চাষে এত ইন্টারেস্টিং হয়ে উঠল কেন, তার প্রেক্ষাপট বোঝার আগে নীলের কয়েকটা সাধারণ উপযোগিতা আমরা দেখাই। নীল জানো তোমরা, সবাই জানো, সাদা রং, এই সাদা কাপড়ে রং করার জন্য নীল ব্যবহার করা হয়। এছাড়া ওষুধ শিল্পে মানে ভেষজ হিসাবে নীল ব্যবহার করা হয়। প্রাচীন যে প্রতিমূর্তি রয়েছে সেগুলোতেও নীল চাষ, এই নীল রং ব্যবহার করা হয়েছে, নীলের রং। এবং প্রাচীন যে চিত্র এবং পট শিল্প, সেই পট শিল্প এটা ব্যবহার করা হয়েছে। কিন্তু ইউরোপে এই নীল রংটা মূলত ব্যবহার করা হতো কাপড় শিল্পে। 1740 থেকে 60-এর দশকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। 1760-80 এই পিরিয়ডে আমরা দেখতে পারি যে ইংল্যান্ডে সুতি বস্ত্রের উৎপাদন অনেক বেড়ে যায়। এর প্রেক্ষাপটে সেখানকার বিভিন্ন কাপড় কলগুলিতে রং করার জন্য নীল চাষের প্রয়োজন হয়।
পূর্বে ব্রিটিশরা এই নীল আমদানি করত মূলত ল্যাতিন আমেরিকার দেশগুলো থেকে। তাছাড়া উত্তর আমেরিকা ছিল, উত্তর আমেরিকা এবং ল্যাতিন আমেরিকার দেশগুলো থেকে এরা মূলত নীল আমদানি করত। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, যেমন 1783 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ঘটে। বিভিন্ন জায়গায় ফরাসি উপনিবেশ যেগুলো ছিল সেগুলোর সাথে ব্রিটিশদের লড়াই বাঁধে এবং আমেরিকা বা অন্যান্য জায়গা থেকে নীল আমদানি মূলত বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ওদের মূলত নজর পড়ে ভারতের দিকে, কারণ ভারত কৃষিপ্রধান দেশ, ভারতের আবাদি জমির পরিমাণ প্রচুর। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ বা ল্যাতিন আমেরিকার বিভিন্ন জায়গা থেকে খামার মালিকরা ভারতে নীল চাষের দিকে পা বাড়ায়। প্রথম দিকটা এই চাষটা মূলত ব্রিটিশদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কারণ নীলকর সাহেবরাই শুরু করেছিলেন ভারতে নীল চাষ বাণিজ্যিকভাবে। কারণ শুরুতেই বলেছি এটা একটা কি কৃষির বাণিজ্যিকরণের জন্য বিদ্রোহ। পরবর্তীকালে দেখা যায় নীল চাষ এত বেশি লাভজনক ছিল, যার ফলে ভারতবর্ষের বহু জমিদার, ধনী মহাজন এরাও নীল চাষ শুরু করে। উদাহরণ হিসাবে বলা যায় দ্বারকানাথ ঠাকুর, ইনিও নীল চাষে উৎসাহী ছিলেন। আবার 1828-29 সালে রাজা রামমোহন রায়কেও নীল চাষের পক্ষে সওয়াল করতে দেখা যায়। তাহলে কি ওনারা নীলকর সাহেবদের অত্যাচারকে সমর্থন করেছেন? এমনটা না। ওনারা চেয়েছিলেন যে ভারতে নীল চাষ যদি প্রসার লাভ করে, কৃষির যদি বিস্তার ঘটে, তাহলে বহু মানুষের অন্ন সংস্থান ঘটবে। তাহলে আমরা বুঝলাম যে নীলের প্রয়োজনীয়তা। নীল চাষ মূলত কাপড় রং করার ক্ষেত্রেই ব্যবহৃত হয় ইউরোপের। এখন প্রশ্ন হতে পারে যে শুধু কি সাদা কাপড়ের ক্ষেত্রেই নীল চাষ ব্যবহার করা হয়? না, সাদা কাপড় ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও রঞ্জন শিল্পে, মানে কাপড় রং করার ক্ষেত্রে নীলের ব্যবহার রয়েছে। এবার আসি আমরা আজকের যে এই চ্যাপ্টার বোঝা, মানে এই নীল বিদ্রোহ বোঝার আগে আমাদের আজকের যে আলোচ্য বিষয়বস্তু সেগুলোর দিকে একবার আলোকপাত করি। নীল বিদ্রোহ কি সেটা আমি একটু আগেই বললাম। নীলকে কেন্দ্র করে, কৃষির বাণিজ্যিকরণকে কেন্দ্র করে, অর্থনীতির আধুনিকরণকে কেন্দ্র করে কৃষকদের যে বিদ্রোহ, সেটা ইতিহাসে নীল বিদ্রোহ। তারপরের যে অংশটা আমি আলোচনা করব সেটা নীল চাষের পদ্ধতি। নীলের প্রয়োজনীয়তা একটু আগেই বললাম, নীল বিদ্রোহের কারণ, নীল বিদ্রোহের স্থান, নীল বিদ্রোহের নেতৃত্ব, মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব, সর্বোপরি ফলাফল এবং প্রকৃতি। একবার দেখি আমরা যে বাংলায় যে নীল চাষ বিস্তার লাভ করলো, এই নীল চাষ বিস্তার লাভ কীভাবে করলো? নীল চাষ বিস্তার লাভ করলো, বাংলায় প্রাচীনকালে তুঁত গাছ থেকে নীল উৎপন্ন হতো। বাংলার বুকে প্রথম নীল চাষ করেন ফরাসি বণিক লুই বোনার্ড নামক একজন ফরাসি বণিক। সম্ভবত তিনি 1772 সাল নাগাদ আসামের জঙ্গলে নীল গাছের সন্ধান পান। 1777 সাল নাগাদ আমেরিকা থেকে নীল বীজ ও নীলের পদ্ধতি নিয়ে তিনি ভারতে নীল চাষের শুরু করেন। তাহলে 1777 সাল নাগাদ আধুনিক নীল চাষের পদ্ধতি আমেরিকা থেকে নিয়ে আসেন
এই 1777 সালে হুগলি নদীর গোন্দালপাড়া ও তালডাঙ্গা গ্রামে নীলকুঠি স্থাপন করেন। তারপর মালদহ 1814 সাল নাগাদ বাকিপুর, যশোরের নহাটা, কালনা প্রভৃতি জায়গায় নীলকুঠি স্থাপন করেন। ইনি ছিলেন একজন ফরাসি বণিক। কিন্তু ব্রিটিশদের যিনি বাণিজ্যিকভাবে ভারতবর্ষে নীলের বিস্তার ঘটান, নীল চাষের, ওনার নাম কার্ল ব্লুম। তিনি সম্ভবত এই বোনার্ডের কয়েক বছর বাদেই, তিনি লুই বোনার্ডের কয়েক বছর বাদেই শুরু করেন। তিনি বাংলাদেশের কুষ্টিয়া নামক জায়গায়, এই কুষ্টিয়া নামটা তোমরা শুনেছো, লালন ফকিরের একটা বিখ্যাত আখড়া ছিল এই কুষ্টিয়ায়। এই পরবর্তীকালে কার্ল ব্লুম নামক একজন ইংরেজ কুষ্টিয়া নামক জায়গায় নীলকুঠি স্থাপন করলে সমগ্র বঙ্গের নীল চাষ ছড়িয়ে যায়। তাহলে প্রথম শুরু করলেন কে? শুরু করলেন লুই বোনার্ড। তারপর কোন ব্রিটিশ এটাকে এগিয়ে নিয়ে গেলেন? কার্ল ব্লুম। (1778 সাল নাগাদ কার্ল ব্লুম গভর্নর জেনারেলের কাছে, বাংলার গভর্নর জেনারেলের কাছে একটা স্মারকলিপি পাঠান। তাতে তিনি এইসব বিষয়গুলো তুলে ধরেন যে বাংলায় নীল চাষ একটা লাভজনক ব্যবস্থা। যদি বাংলায় নীল চাষ করা হয় তাহলে কোম্পানি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবে এবং নিজের দেশ ব্রিটেনকে প্রচুর পরিমাণে নীল সাপ্লাই করা সম্ভব হবে। একটা পরিসংখ্যান থেকে দেখা যায় যে 1820 সাল নাগাদ 1500 মন পরিশোধিত নীল রপ্তানি করা হয়েছিল ইংল্যান্ডে। 1820 সাল নাগাদ এই লুই বোনার্ড মারা যান এবং কার্ল ব্লুম বিভিন্ন জায়গায় নীলের প্রসার ঘটান, বিভিন্ন জায়গায় নীলকুঠি প্রতিস্থাপন করেন। এখন আমরা একটা পরিসংখ্যান দেখব, যে এই পরিসংখ্যানটা থেকে দেখা যায় যে বাংলাদেশের 40,40,000 বিঘা জমিতে 12,80,000 মন নীল উৎপন্ন হতো। বাংলার 116টি কোম্পানি এগিয়ে এসেছিল নীল চাষ করার জন্য। 628 জায়গায় তাদের সদর নীলকুঠি গড়ে উঠেছিল। 1,12,36,000 নীল চাষের সঙ্গে যুক্ত ছিল। আরেকটা জিনিস দেখা যায়, 1810 সাল নাগাদ শুরুর দিকে ভারতবর্ষে বাংলা থেকে 30% নীল রপ্তানি করা হতো ইংল্যান্ডে। 1810-এর পর এই নীলের রপ্তানির পরিমাণ দাঁড়ায় 95 থেকে 100%। তাহলে বোঝাই যাচ্ছে যে ইউরোপের বাজারে বাংলার নীল একটা বিরাট জায়গা দখল করেছিল। এবার আসছি আমরা নীল চাষের পদ্ধতি, যে নীল চাষের পদ্ধতি কেমন ছিল। দেখো, নীল চাষের পদ্ধতিকে মূলত দুভাগে ভাগ করা হয়েছিল। তার আগে ছোট্ট একটা সনদ আইন বলি।
1833 সালের সনদ আইন অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া যে বাণিজ্যিক অধিকার সেটা খর্ব করা হয়। এরপর ইউরোপের তথা ইংল্যান্ডের বিভিন্ন যে কোম্পানি ছিল তাদের আর এই ভারতবর্ষে নীল চাষ করার ক্ষেত্রে বা ব্যবসা করার ক্ষেত্রে কোনোরূপ বাধা রইল না। তাহলে কত সালের চার্টার অ্যাক্ট অনুসারে এটা সবাই জমি কেনার অধিকার পায় বা বাণিজ্য করার অধিকার পায়? 1833 সালের চার্টার অ্যাক্ট অনুসারে জমি কেনার না, এখানে ব্যবসা করার অনুমতি পায়। তার মানে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য, সেই বাণিজ্যের অবসান ঘটে। বহু ব্যবসায়ী দলে দলে ভারতে ব্যবসা করতে শুরু করে। একটু আগে যে পরিসংখ্যান দিলাম যে প্রায় 116টা কোম্পানি এসেছিল এখানে নীল চাষ করার জন্য। এখন নীল চাষ করার যে পদ্ধতি, এই নীল চাষ করার পদ্ধতিটা কেমন ছিল? প্রাচীন ভারতে তো নীল চাষ অন্যভাবে করা হতো। নীল চাষ করে সেটা পাট যেমন ভিজানো হয়, ভিজিয়ে সেখান থেকে রং প্রস্তুত করা হতো। এই নীল চাষের ক্ষেত্রে একটু আলাদা। এখানে নীল থেকে নির্যাস করে আগুনে জাল দিয়ে রংটা তৈরি করা হতো, ঠিক আখ যেমন আখ থেকে গুড় তৈরি হয় সেভাবে। এখন যে নীলকর সাহেবরা এলেন এদেশে মূলত দুটো পদ্ধতিতে নীল চাষ শুরু করলেন। প্রথমত 1833 সালের সনদ আইন অনুসারে এদেশের জমি কেনার কিছুটা অধিকার লাভ করে নীলকর সাহেবরা। নীলকর সাহেবরা কি করে? জমিদারদের কাছ থেকে জমি ক্রয় করে অথবা লিজ নিয়ে নীল চাষ শুরু করে। অর্থাৎ এই সিস্টেমটাকে আমরা বলছি এলাকা চাষ। বেশ কিছু এলাকা নীলকর সাহেবরা কিনলেন, কিনে পরে নিজেদের খাস জমিতে পরিণত করলেন। এবার দেখে নিই এই ব্যবস্থায় নীলকর সাহেবদের খরচা কেমন ছিল। কারণ এই ব্যবস্থায় নীলকর সাহেবদের খরচা ছিল প্রচুর। 10,000 বিঘা জমিতে নীল চাষ করার জন্য খরচ হতো 2.5 লক্ষ টাকা। বুঝতে পারছো যে 10,000 বিঘা জমি নীল চাষ করার জন্য খরচ 2.5 লক্ষ টাকা, সাথে সাথে ওদের শ্রমিক নীলকর সাহেবদের, বিভিন্ন সরঞ্জাম নীলকর সাহেবদের, সবই এগুলোর মধ্যে পড়ছে, খরচের মধ্যেই পড়ছে, শ্রমিকদের খরচ এসব মিলে। তাহলে 10,000 বিঘা জমিতে খরচ হতো 2.5 লক্ষ টাকা। প্রথম দিকে এরা তাই করে, বিভিন্ন জমিদারের সাথে চুক্তি সম্পাদন করে, জমিদারদের কাছ থেকে বেশ কিছু জমি নিয়ে নীল চাষ শুরু করে। কিন্তু অত্যন্ত ব্যয়বহুল হয়, এদের পক্ষে অসুবিধার সৃষ্টি হয়। মূলত এই নীলকর সাহেবরা যে জায়গার থেকে মূলধন যোগান পেতেন সেই ইউনিয়ন ব্যাংক ফেল হয়ে যায় মানে আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায়। এর ফলে ওদের কাছ থেকে, ইউনিয়ন ব্যাংকের কাছ থেকে আর নীলকর সাহেবদের নীল পাওয়ার সম্ভাবনা থাকলো না। এই একই সময়ে নীলকর সাহেবরা আর একটা চিন্তাভাবনা শুরু করে। ওনারা কি করলেন যে চাষির এলাকাতেই চাষিকে নীল চাষে উৎসাহিত করলেন। এই এলাকাটাকে আমরা বলছি বে এলাকা বা রায়তি এলাকা। অর্থাৎ জমি চাষির, কৃষিজ সরঞ্জাম চাষির, চাষের খরচ চাষির, বলদ, লাঙ্গল, সার, বীজ সব চাষির।
চাষির 10,000 বিঘা জমিতে নীলকর সাহেবদের খরচ হতো মাত্র 20,000 টাকা। এটা বিশাল সুবিধার ব্যাপার। 10,000 বিঘা জমি যেখানে ওরা যদি নিজে চাষ করে তাহলে খরচ কত? 2.5 লক্ষ টাকা। এখানে 10,000-এ খরচ কত? 10,000 বিঘা জমিতে মাত্র 20,000 টাকা। তাহলে এই দ্বিতীয় রাস্তাটাই ওরা বেছে নেয়। এখন প্রশ্ন হতে পারে যে তোমরা বলতে পারো যে চাষি কেন এই অলাভজনক শিল্পে আগ্রহী হয়ে উঠল? এটা যদি জানার আগে আমাদের জানা দরকার যে নীলকর সাহেবরা দাদনি প্রথার মাধ্যমে কৃষকদের দাদন দেওয়া শুরু করে। তাহলে স্বভাবতভাবে একটা ওয়ার্ডে আমরা পেলাম দাদন। দাদন মানে অগ্রিম অর্থ। নীলকর সাহেবরা চাষিদের নীল চাষ করার জন্য অগ্রিম অর্থ দিতেন, সেটাকে আমরা বলছি দাদন। আর সেই প্রথাটার নাম কি? দাদনি প্রথা। প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকারের মদত ছিল এই ব্যাপারটায়। তারাও উৎসাহিত করে কাদেরকে? এই নীলকর সাহেবদেরকে। দাদনি প্রথা, বিঘা প্রতি 2 টাকা দাদন দেওয়া হতো। এই বিঘা প্রতি 2 টাকা খরচ করে নীলকর সাহেবরা পেতেন 12 টাকা। নীলকর সাহেবরা পেতেন 12 টাকা এবং শেষ অবধি এই 12 টাকার মধ্যে চাষির ভাগ ছিল 2.5 টাকা। তাহলে বিপুল টাকার আত্মসাৎ করে কারা? এই নীলকর সাহেবরা। চাষের পক্ষে মোটে এটা লাভজনক ছিল না। চাষি প্রথম এটা নগদ অর্থের প্রলোভনে পা দিয়ে এই চাষটা শুরু করে, দাদন নেয়। এই দাদন নেওয়াটা ঠিক সাঁওতাল বিদ্রোহের সুদ নেওয়ার মতোই। কারণ সাঁওতালরা একবার সুদ নিলে সেই সুদের ঋণজাল থেকে কোনোদিন মুক্তি পেত না। কৃষকদের ক্ষেত্রেই তাই একই, নীল বিদ্রোহের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। নীল বিদ্রোহের ক্ষেত্রে কি ঘটনা ঘটল? যে কৃষক একবার দাদন নিল তিনি আর কোনো দিন ওই দাদন থেকে মুক্ত হতে পারতেন না। কৃষকদের মধ্যে অসন্তোষ বাড়তে শুরু করল। পরবর্তীকালে আমরা এগুলো বলবো, যে পরে যখন এই পয়েন্টগুলো বলবো সেই সময়টা। এখন আমরা সরাসরি চলে যাই নীল বিদ্রোহের কারণ। নীল বিদ্রোহের যে কারণটা আমি প্রথম আলোচনা করব, সেই কারণটা নীল চাষের পদ্ধতি। তোমরা তো দেখলে নীল চাষের পদ্ধতি মানে নীলের এলাকা চাষ আর বে এলাকা বা রায়তি এলাকায় চাষ। নীলকর সাহেবরা রায়তের উপর প্রথম দিকে নীলকর সাহেবদের এই ছল কৃষক জ্ঞাত ছিল যে আমাদের কোনটা করা। পরবর্তী অত্যাচারের মাত্রা যখন সীমাহীন পর্যায়ে, স্বৈরাচারের মাত্রা অসহ্য জায়গায় পৌঁছায়, নীল চাষিরা বিদ্রোহের পথ বেছে নেয়। তাহলে নীল চাষের পদ্ধতির মধ্যেই নীল লুকিয়ে রয়েছে। এই নীল বিদ্রোহের যে কারণের মধ্যে অন্যতম হচ্ছে দাদন প্রথা। কারণ দাদন কখনোই লাভজনক ছিল না। বিঘা প্রতি 2 টাকা দাদন দেওয়া হতো। সেখানে দেখা যায় সাহেবরা পেতেন 12 টাকা আর চাষি পেতেন 2.5 টাকা। এবং সমগ্র যদি হিসাব করা যায়, চাষির লোকসান ছিল 7 টাকা 6 আনা।
পুরো যদি ক্যালকুলেশন করা হয় তাহলে বিপুল অঙ্কের লোকসান চাষি সম্ভব না। কারণ 13 টাকার নীল, 13 টাকা 6 আনার নীল চাষিকে বিকতে বাধ্য করা হতো 6 টাকায়, যার ফলে লোকসানের বহর ছিল 7 টাকা 6 আনা। এভাবে চাষির লোকসান এমন জায়গায় পৌঁছায় যে আর চাষির পক্ষে নীল চাষ করা সম্ভব ছিল না। তাছাড়া একবার কোনো জমিতে নীল চাষ হলে সেই জমিটা অনুর্বর হয়ে যেত। কিন্তু আমাদের দেশ কৃষি প্রধান, আর বাংলা তো বিশেষ করে ধানের উপর নির্ভরশীল, যার ফলে এই নীল চাষের ফলে ব্যাঘাত ঘটে, যা চাষির পক্ষে মেনে নেওয়া। এবার আসি আমরা, যদি নীল চাষ করতে রাজি না হতো তাহলে নীলগড় সাহেবরা তাদের বাড়ির লোককে বেঁধে নিয়ে আসতো। চাষিকে না পাওয়া গেলে তাই স্ত্রী, পুত্র, কন্যা তাদের উপর নির্মম অত্যাচার চালানো হতো। চাষির উপরও নির্মম অত্যাচার চালানো হতো। তাদের গরু বাছুর সব বাজেয়াপ্ত করা হতো এবং ঘর বাড়ি আগুন লাগানোর ব্যাপার তো ছিলই। নীলগড় সাহেবদের এই সীমাহীন অত্যাচার চাষি জীবনকে অসহ্য করে দেয়। নীলবিদ্রোহের একজন নেতা বলেছেন, দেয়ার বি লস or there will profit. I will die sooner than indigo cultivate. তার মানে হচ্ছে নীল চাষ লাভজনকই হোক আর লোকসানই হোক, আমি মরার আগে নীল চাষ করব না। মানে আমি কিছুতেই নীল চাষ করবো না, এরকম একটা শপথ নিল ওরা। তার মূল কারণ হচ্ছে চাষি অত্যাচারে এমন জায়গায় পৌঁছে গেল আর চাষির পক্ষে নীল চাষ করা সম্ভব ছিল না। এবারে আসি আমরা পঞ্চম আইন। এই পঞ্চম আইনটা কি? পঞ্চম আইন পাস হয় 1830 সাল নাগাদ। লর্ড উইলিয়াম বেন্টিং পাস করেন। যদিও আমরা জানি লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারত বন্ধু, তিনি ভারতের মানুষের কথা চিন্তা করতেন, কিন্তু এই উইলিয়াম বেন্টিংয়ের আমলেই একটা প্রতিক্রিয়াশীল আইন পাস হয়, পঞ্চম আইন। এই পঞ্চম আইনে বলা হয় যদি কোনো চাষি দাদন নিয়ে নীল চাষ না করে তাহলে সেটাকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হবে। ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হবে, ঠিক আছে? ফৌজদারি অপরাধ। এর ফলে চাষি, বহু চাষিকে বন্দি করা হয়। আর এই চাষিরা ছিলেন প্রত্যেকেই ভারতের চাষি, গরিব মানুষ, তাদের পক্ষে আইন আদালত এইসব করার পয়সা ছিল না, তারা অত্যন্ত গরিব মানুষ। যার ফলে দেখা যায় দমনমূলক পঞ্চম আইনের ফলে চাষিরা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। তারপর আসি, এই সময় একটা লেখা থেকে বোঝা যায়, ম্যাকলে, টমাস বেবিংটন ম্যাকলে, তিনি লিখেছেন যে নীল চাষের চুক্তিগুলো ছিল অনৈতিক। কারণ নীলকর সাহেবদের হিংসাত্মক কার্যকলাপ চাষিকে বিপদের মুখে ঠেলে দেয় এবং সর্বশান্ত করে। বোঝা যায় যে ব্রিটিশ প্রশাসনের একটা বুদ্ধিজীবী অংশ নীলগড় সাহেবদের এই অত্যাচার মুখ বুজে সহ্য করার মতো ছিলেন না। এবার আসি আমরা প্রশাসন কি করেছিল।
প্রশাসন নীরব ছিল। এদের সহানুভূতিটা ছিল মূলত নীলগড় সাহেবদের পক্ষেই, কারণ চাষি আদালতে গেলে তারা চাষির পক্ষে ন্যায় বিচারের কোনো সম্ভাবনা দিতেন না। চাষি যে ন্যায় বিচার পাওয়ার অধিকারী, চাষিও যে মানুষ, এটা এই প্রশাসন মনে করেনি। তবে ব্যতিক্রমও ছিল। অনেক নীলগড় সাহেবের বিরুদ্ধে অনেক ম্যাজিস্ট্রেট তারা চাষির হয়ে কথা বলার চেষ্টা করেন। যেমন আব্দুল লতিফ, ইনি চাষির পক্ষে কথা বলেন। অ্যাশলি ইডেন, ইনি তো 1859 সালে ঘোষণা করেন নীল চাষ করাটা চাষির ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হোক। নীল চাষ করবে না করবে না তা চাষির পুরোপুরি নিজস্ব ব্যাপার। যাই হোক, এইসব বিভিন্ন ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেটদের কিছুটা অংশের সমর্থন ভারতীয় চাষিদের পক্ষে থাকায় ভারতীয় চাষিরা নীল চাষের নীল বিদ্রোহে উৎসাহী হয়ে ওঠে। এবার আসি আমরা এই সময়ের পত্রপত্রিকা কি ভূমিকা পালন করেছিল। পত্রপত্রিকা বলতে হিন্দু প্যাট্রিয়ট, সমাচার দর্পণ, সোমপ্রকাশ, প্রত্যেকটি পেপারেই চাষিদের এই বিদ্রোহকে সমর্থন করে। বিশেষ করে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 1860 সালের 11 ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে চাষিদের অত্যাচারের কাহিনী জনসমক্ষে তুলে ধরেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বিভিন্নভাবে এই চাষিদেরকে বিদ্রোহে সমর্থন করেন, নৈতিক সমর্থন করেন। এবার দেখা যাক এই সময়ের প্রেক্ষাপটে কোনো নাটক বা কোনো বই নীল বিদ্রোহের উপর কী প্রভাব ফেলে। যে বইটার কথা আমাদের বলতেই হয় সেটা হচ্ছে নীলদর্পণ নাটক। 1860 সালে নীলদর্পণ নাটক লিখেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে দীনবন্ধু মিত্র নীলকর সাহেবদের অত্যাচার জনসমক্ষে তুলে ধরেন। মানুষ এই নাটকটির মধ্য দিয়ে নীলকরদের অমানসিক অত্যাচার সম্পর্কে জ্ঞাত হন। প্রশাসনেরও টনক নড়ে। এই সময় ব্রিটিশ সরকার দীনবন্ধু মিত্রকে খুঁজে বেড়ান। তিনি ছদ্মনামে লিখেছিলেন দীনবন্ধু মিত্র। এই নাটকটাকে জেমস লংয়ের অনুরোধে মাইকেল মধুসূদন দত্ত ইংরাজিতে ট্রান্সলেট করেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই আন্দোলনটাতে খ্রিস্টান মিশনারিদেরও সমর্থন ছিল। এর পরিপ্রেক্ষিতে জেমস লংয়ের 1000 টাকার মতো জরিমানা আর কারাদণ্ড হয়। সে সময় এই জরিমানার টাকা মিটিয়ে দেন সে সময়ের বিখ্যাত জমিদার হুতম প্রেজা নকশা রচিত কালীপ্রসন্ন সিংহ, তিনি মিটিয়ে দেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে নীল বিদ্রোহটাতে পত্রপত্রিকা তথা সাহিত্যিক, বিভিন্ন উচ্চ প্রশাসনিক আমলা
প্রত্যেকের সমর্থন ছিল। এবার আসি, নীল বিদ্রোহ যেটি ঘটল সেটা জমিদার শ্রেণীর সমর্থন ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই জমিদার শ্রেণীর সমর্থন ছিল, কারণ জমিদার শ্রেণীর সমর্থন বাদ দিয়ে এত বড় একটা আন্দোলন হওয়া সম্ভব ছিল না। জমিদার শ্রেণী কেন হঠাৎ এই নীল বিদ্রোহকে সমর্থন করেছিল? কারণ এটাও নীল বিদ্রোহের একটা কারণের মধ্যে জমিদার শ্রেণীর বিক্ষোভ। কি ঘটেছিল জমিদার শ্রেণীর মধ্যে? কারণ জমিদাররা তো দীর্ঘদিনের বন্ধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আসলে নীলকর সাহেবরা 1833 সালের পর থেকে বহু জমিদারের জমিদারি লিজে নিয়ে নেন, টাকার বিনিময়ে লিজে নেন। পরবর্তীকালে অতি অল্প দামে ভয় দেখিয়ে জমিদারদের কাছ থেকে জমিদারি কিনে নেন। এর ফল দেখা যায়, এর ফলে কি হয়? প্রচুর জমিদারের জমিদারি যায়। অল্প প্রথম দিকে ওরা মনে করেছিল যে নীলকর সাহেবদের দিলে এটা একটা লাভজনক হতে পারে। পরবর্তীকালে বুঝতে পারে যে এটা একটা ভুল সিদ্ধান্ত, কারণ জমিদাররা তাদের নিজের জমি থেকে উৎখাত হতে শুরু করে। ওদের দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, সে সময় ওরা কাকে সমর্থন? বিদ্রোহকে সমর্থন। তাহলে কি দেখলাম আমরা এতক্ষণ পর্যন্ত? দেখলাম নীল চাষের পদ্ধতি, এটা নীল বিদ্রোহের অন্যতম কারণ নীল চাষের পদ্ধতি। অনুচ্ছুক কৃষকদের উপর যে অত্যাচার, সেটা নীল বিদ্রোহের আরেকটা কারণ। দাদন প্রথা বা দাদন প্রথার ফলে যে চাষির লোকসান হচ্ছে বিঘাপতি, সেটা একটা কারণ। দমনমূলক পঞ্চম আইন, প্রশাসনের নীরবতা এবং কিছু প্রশাসনের সমর্থন নীল চাষ। প্রশাসনের কিছুটা অংশ ছিল নীরব চাষির বিপক্ষে, কিন্তু প্রশাসনের বেশ কিছুটা অংশ চাষির পক্ষে ছিল। এবার আসি পত্রপত্রিকা, বুদ্ধিজীবীদের একটা অংশ তাদের লেখনীর মাধ্যমে নীল চাষিদের নীল বিদ্রোহে উৎসাহিত করে। এ হিসাবে নীলদর্পণ নাটকের কথা তো বলাই হলো। এবার যে সময়ের গল্প বলছি আমরা, 1859-60 সাল, তার কিছুদিন আগেই ভারতবর্ষে একটা বড় বিদ্রোহ ঘটেছিল, সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহে ব্রিটিশ সরকার নাজেহাল হয়ে যায়। যেহেতু এই বিদ্রোহটা শুধুমাত্র নীলকর সাহেবদের বিরুদ্ধে ছিল, তাই সিপাহী বিদ্রোহের দৃষ্টান্ত থেকে, ওয়াহাবি ফরাজি আন্দোলনের দৃষ্টান্ত থেকে চাষি উৎসাহিত হয়ে পড়ে এবং নীল চাষিরা যে আন্দোলন করলো, সিপাহী বিদ্রোহের প্রেরণা, ওয়াহাবি ফরাজি আন্দোলনের প্রেরণা, বুদ্ধিজীবীদের প্রেরণা এবং কিছু সংখ্যক ম্যাজিস্ট্রেটের প্রেরণা তাদেরকে উৎসাহ যোগায়। আর এই নীল বিদ্রোহের ঠিক আগেটায় 1857, 58, 59 এই পর্বে ভারত তথা বাংলার বুকে বেকার সমস্যা বেড়ে যায়, কৃষি সংকট দেখা দেয়, মুদ্রাস্ফীতি ঘটে এবং এই প্রেক্ষাপটগুলোও তুলে ধরেন জেমস লং, যে এত কিছু যে অবনমন ঘটেছে, যে বেকার সংখ্যা বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি ঘটেছে বা বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, এর পিছনেও কিন্তু নীল বিদ্রোহী, এর পিছনে ওই নীলকর সাহেবদের অত্যাচারই দায়ী। তাহলে দেখা যাচ্ছে যে নীল বিদ্রোহে জেমস লংয়ের ভূমিকাও একটা গুরুত্বপূর্ণ। তিনি নীলদর্পণ নাটকটাকে ইংরাজিতে অনুবাদ করে পাশ্চাত্য শিক্ষিত মানুষের কাছে নীলকর সাহেবদের
অমানসিক অত্যাচার তুলে ধরেন। ফলস্বরূপ ইংল্যান্ড তথা ইউরোপের বিভিন্ন দেশে নীলগড় সাহেবদের নিন্দা করা হয়। এই খবরটা শেষ পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের কাছে পৌঁছায় এবং ব্রিটিশ সরকার তড়িঘড়ি কোম্পানিকে নির্দেশ প্রদান করে এবং পরবর্তীকালে যে ফলাফল নীল কমিশন গঠিত হয়েছিল সেটাও ছিল একটা আন্তর্জাতিক চাপ। এই আন্তর্জাতিক চাপের পিছনে যেমন পত্রপত্রিকার ভূমিকা ছিল, সেরকম বিভিন্ন খ্রিস্টান মিশনারি, পাদ্রি, ফাদার, এরা তো খ্রিস্টান মিশনারি, পাদ্রি, ফাদার, বিশপ, হ্যাঁ, এরা বিভিন্ন মিশনারি। এমনই একজন বিখ্যাত মানুষ জেমস লং, তিনি আন্তর্জাতিক সমস্যা এটা তুলে ধরেন, যার ফলে ব্রিটিশ সরকার, ব্রিটিশ পার্লামেন্ট অচিরেই এই জিনিসটা নিয়ে ভাবতে বসে। এখন এই নীল বিদ্রোহ কে, আমি একবার দেখে নেব এই নীল বিদ্রোহ। তাছাড়া আরেকটা বলা হলো না, নীল বিদ্রোহের একটা মূল কারণ হচ্ছে 3 কাঠিয়া প্রথা। মানে 20 বিঘা জমির মধ্যে 3 বিঘা জমিতে নীল চাষ বাধ্যতামূলক ছিল। আর এই যে 20 বিঘা জমির মধ্যে 3 বিঘা জমিতে নীল চাষ, এটার মধ্যেও মাপে কারচুপি ছিল। হিসাব করে দেখা গেছে যে যারা মাপত জমিটাকে, চাষির 2.5 বিঘা সমান নীলকর সাহেবের 1 বিঘা। তার মানে এখানেও চাষি ঠকত। তাহলে এবার আমরা একবার দেখে নিই যে আন্দোলনের সূচনা কিভাবে ঘটল। এই আন্দোলনের সূচনা ঘটে মূলত বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নদিয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামের নদিয়ার কৃষ্ণনগরের মধ্য দিয়ে। এই আন্দোলনের বিভিন্ন নেতৃত্ব উঠে আসে, যেমন বাঁশবেড়িয়ায় নেতৃত্ব দেন বৈদ্যনাথ সর্দার, বিশ্বনাথ সর্দার। ব্রিটিশদের নীলকর সাহেবদের পরিভাষায় ইনি, পরবর্তীকালে এনাকে ফাঁসি দেওয়া হয়। মালদহে রফিক মণ্ডল, সুন্দরবনে রহিমুল্লাহ, আসাননগরে মেঘাই সর্দার, রানাঘাটে গোপাল পাল চৌধুরী, নড়াইলের জমিদার রামরতন মল্লিক, পাবনা মহেশ ব্যানার্জি, ঔরঙ্গাবাদ লালচাঁদ সাহা, মৌরাদ বিশ্বাস। বিভিন্ন জায়গা থেকে এরা আন্দোলনকে পরিচালিত করে। এই আন্দোলনের নেতৃত্ববর্গের নাম শুনেই তো বুঝতে পারছো যে এটা একটা হিন্দু মুসলমান যৌথ লড়াই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ এই আন্দোলনে সামিল হয়। দেখা যায় বাংলার প্রায় 60,000 মানুষ এই আন্দোলনে সামিল হয়। তাহলে ভারতবর্ষের ইতিহাসে এত বড় একটা আন্দোলন সম্ভবত বিরল। যাই হোক, পরবর্তীকালে আমরা আরও কৃষক আন্দোলন দেখব। একদম এই চ্যাপ্টারের শেষের দিকে যদি দেখো আছে কৃষক আন্দোলন। যাই হোক, এখন এই নীল বিদ্রোহের কিছু বৈশিষ্ট্য, কারণ এখান থেকে যে মূল কোশ্চেনটা পড়বে, আমি আরও এখানে সংক্ষেপ করতেই হবে, নাহলে এই কম সময়ের মধ্যে আর সম্ভব নয়। যেটা নীল বিদ্রোহ থেকে যে কোশ্চেনটা পড়ার সম্ভাবনা, যে নীল বিদ্রোহ কী, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য কী, নীল বিদ্রোহের কারণ, অথবা নীল বিদ্রোহের কারণ প্রকৃতি, অথবা নীল বিদ্রোহের কারণ ফলাফল। তাই আমরা একবার সংক্ষেপে দেখে নেব যে নীল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো কী কী ছিল। বোঝাই যাচ্ছে যে এটা একটা নীলকর বিরোধী আন্দোলন। এটা কাদের বিরুদ্ধে ছিল? পুরোপুরি নীলকর সাহেবদের বিরুদ্ধে নীলকর বিরোধী আন্দোলন। মূলত এটা জমিদার, মহাজন বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নয়, নীলকর বিরোধী আন্দোলন। তাহলে অন্যান্য আন্দোলনে যেমন চড়া রাজস্ব, জমিদারদের অত্যাচার, মহাজনদের অত্যাচার এখানে প্রযোজ্য নয়। এখানে নীলকর বিরোধী। কৃষকরা কিন্তু কঠোর মনোভাব দেখায়। তাই যখন আমি আগের দিন একটা ক্লাস করাই, সেখানে বলেছিলাম যে কিছু কিছু যখন সাফল্য পায় কিছু কিছু বিদ্রোহ, সেই সাফল্যমণ্ডিত একটা বিদ্রোহের উদাহরণ হচ্ছে নীল বিদ্রোহ। কারণ কৃষকদের কঠোর মনোভাব যে আমরা এই বিদ্রোহে সাফল্য পাবই, তাদের আশা ছিল। এটাও অনেক একজন এসে তো বললাম কিছুক্ষণ আগে
যে আমার মৃত্যুর আগে আমি নীল চাষ করব না, দিনু মণ্ডল বলেছেন। এরকম চাঁদ মোল্লা বলেছেন যে এর চেয়ে ভিক্ষা করা ভালো। তাহলে দেখা যাচ্ছে চাষি সঙ্গবদ্ধ ছিল, আয়রন ডিটারমিনেশন অফ মাইন্ড ছিল চাষির, যে এই বিদ্রোহ সাফল্য আসবেই, আর আমরা কোনোভাবেই কোনো প্ররোচনায় পা না দিয়ে নীল চাষ না করার শপথ নিচ্ছি। আন্দোলনে ধর্মঘটের প্রয়োগ দেখা যায়। আমরা অবাক করার মতো ব্যাপার, এই আন্দোলনে ধর্মঘটের প্রয়োগ দেখি। ঠিক যেন আমরা চম্পারণ, খেদা, আহমেদাবাদ সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর, অথবা অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এইসব জায়গাগুলোতে আমরা ধর্মঘটের ব্যাপার স্যাপার দেখেছিলাম ভারতীয় ইতিহাসে। বিভিন্ন ক্লাসে পড়েছি, ক্লাস 8-এও পড়েছি। কিন্তু দেখা যাচ্ছে এখানে ধর্মঘট করে, মানে চাষিরা সমস্ত কিছু বন্ধ করে দেয়, চাষাবাদ সব কিছু, এবং ধোপা বা বিভিন্ন পরিচারিকার কাজ করতো যারা নীলকর সাহেবদের, তারাও শপথ নিল কোনোভাবেই নীলকর সাহেবদের আমরা কোনো কাজ করব না। তা এটা বিরাট ব্যাপার ধর্মঘট। তাহলে এটা আন্দোলনের ধর্মঘটের প্রয়োগ, এটা একটা নীল আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য। এটা ধর্মনিরপেক্ষ আন্দোলন। আর কোনো আন্দোলনে আমরা জানি না যে এত বিপুল সংখ্যক মানুষ যোগদান করেছে। 60 লক্ষ মানুষ, 60 লক্ষ মানুষ এই বিদ্রোহ যোগদান করে। হিন্দু মুসলমান এই নামগুলো দেখলেই তো বোঝা যায় যে রফিক মণ্ডল, রহিমুল্লাহ, আবার মহেশ ব্যানার্জি, রামরতন, হিন্দু মুসলমান মিলিত আন্দোলন এটা। তাহলে পুরোপুরি বলা যাচ্ছে এটা একটা ছিল ধর্মনিরপেক্ষ আন্দোলন। কারণ আগের যে আন্দোলনগুলো আমরা বলেছি, যে সাঁওতাল বিদ্রোহ বলি, তো সাঁওতাল ঘেঁষরা, ওয়াহাবি ফরাজি যদি বলি, নিম্ন শ্রেণীর হিন্দুরা যোগদান করলো, মূলত মুসলিম ভিত্তিক আন্দোলন। কিন্তু এই আন্দোলন ছিল মূলত ধর্মনিরপেক্ষ আন্দোলন। আর এখানেই দেখি যে খ্রিস্টান মিশনারিদের সমর্থন, খ্রিস্টান মিশনারিরা অকুণ্ঠভাবে এই আন্দোলনকে সমর্থন জানায়। তাহলে নীল বিদ্রোহ বৈশিষ্ট্যগুলো হচ্ছে নীলকর বিরোধী আন্দোলন, কৃষকদের কঠোর মনোভাব দেখা যায়, আন্দোলনে ধর্মঘটের প্রয়োগ ঘটে, ধর্মনিরপেক্ষ আন্দোলন, আর খ্রিস্টান মিশনারিদের সমর্থন। এবার আসি যে ফলাফল, নীল বিদ্রোহের আন্দোলনের ফলাফল কী ছিল। 1860 সালের 31শে ডিসেম্বর ব্রিটিশ সরকার, সে সময় বাংলার ছোট লাট জেপি গ্র্যান্টের নেতৃত্বে নীল কমিশন গঠন করে। তাহলে নীল কমিশন গঠিত হয় 1860 সালের 31শে ডিসেম্বর। এই কমিশন তার রিপোর্টে কতগুলো বিষয় তুলে ধরে ব্রিটিশ পার্লামেন্টের কাছে। নীলকরদের বিরুদ্ধে নীল চাষিদের যে অভিযোগ, সেগুলো সত্যি। নীলকরদের যে ব্যবসা, সেটা দুর্নীতিপূর্ণ। নীল 3 কাঠিয়া প্রথাতে নীল চাষ করা যেতে পারে, কিন্তু সেটা চাষির সমর্থন থাকা যায়। তাহলে চাষির পক্ষ নিয়ে 1860 সালের 31শে ডিসেম্বর নাগাদ ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে। চতুর্দিকে তো বিদ্রোহ, বিদ্রোহের ফলে নীলকর সাহেবরা ভীত হয়ে পড়ে এবং ধীরে ধীরে নীলকর সাহেবরা তাদের পুঁজি বাংলার নীল চাষ থেকে সরিয়ে নিয়ে বিহারে বা অন্যান্য জায়গায় বিনিয়োগ করা শুরু করে। মূলত চা শিল্পে ওরা বিনিয়োগ শুরু করে। তাহলে নীল কমিশন গঠিত হলো। নিঃসন্দেহে নীল কমিশন গঠন মানে কৃষকের জয় ছিল একটা। তাহলে ভারতবর্ষের যে এই আন্দোলন, এটা কৃষকদের একটা বড় জয়। জয়ের ফলে নীলকরদের পশ্চাৎসরণ, মানে পিছিয়ে গেল নীল চাষিরা।
নীল চাষ থেকে সরে গিয়ে ওরা চা শিল্পে বিনিয়োগ শুরু করে। সর্বোপরি জাতীয় চেতনার জন্ম দেয় এই নীল বিদ্রোহ। কারণ নীল বিদ্রোহের ফলে একটা বিরাট সংখ্যক মানুষের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটে। এক্ষেত্রে বুদ্ধিজীবী মানুষের অবদানকে অস্বীকার করা যায় না, কারণ তাদের লেখনীর মধ্য দিয়ে জাতীয় চেতনাকে আরও ত্বরান্বিত করে। তাদের লেখনী বাঙালি জাতির মনে একটা মনোবল বৃদ্ধি পায়। এই আন্দোলনটা ছিল ভবিষ্যতের শক্তিশালী রাজনৈতিক আন্দোলনের দিশারি। শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর সমর্থন আদায় করা এই আন্দোলনের অন্যতম একটা বড় ফলাফল। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে যখন সিপাহী বিদ্রোহ হয় তখন মধ্যবিত্ত শ্রেণী চুপচাপ ছিল, নিশ্চুপ ছিল, কিন্তু এই আন্দোলনে মধ্যবিত্ত শ্রেণী দারুণ ভূমিকা পালন করে। পত্রপত্রিকা আছে, বিভিন্ন জ্ঞানী মানুষ রয়েছেন, প্রত্যেকে দারুণভাবে তাদের কাজ করে যান। তাহলে যেখানে মধ্যবিত্ত শ্রেণীর সিপাহী বিদ্রোহ নীরব ছিল, সেখানে এই আন্দোলনের সক্রিয় ভূমিকা নেয়। অবশ্য এর পিছনে যুক্তি হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী মূলত সরকারি চাকরিজীবী অনেকে ছিল। এই আন্দোলনটা মূলত সরকার বিরোধী ছিল না, শুধু নীলকর সাহেবদের বিরুদ্ধে ছিল। অনেক জমিদার এগিয়ে এসেছিল এই আন্দোলনে, এমনকি প্রশাসনের বহু ম্যাজিস্ট্রেটের সমর্থন ছিল নীল চাষিদের পক্ষে, যার ফলে মধ্যবিত্ত শ্রেণী তাদের ভয় দূরে সরিয়ে এই আন্দোলনকে আখণ্ড সমর্থন জানায়। এবার একবার দেখে নেব এই সময় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কি বলেছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বলেছে, শক্তি নেই, অর্থ নেই, রাজনৈতিক জ্ঞান নেই, এমনকি নেতৃত্ব নেই, তবুও বাংলার কৃষকরা এমন একটি বিপ্লব সংগঠিত করেছে যাকে অন্য দেশের বিপ্লবের থেকে কি ব্যাপকতায়, কি গুরুত্বের দিক থেকে নিকৃষ্ট বলা যাবে না। আবার বলছি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় লিখেছেন, শক্তি নেই, অর্থ নেই, রাজনৈতিক জ্ঞান নেই, এমনকি নেতৃত্ব নেই, তবুও বাংলার কৃষকরা এমন একটি বিপ্লব সংগঠিত করেছে যাকে অন্য দেশের বিপ্লবের থেকে কি ব্যাপকতায়, কি গুরুত্বে, কোনো দিক থেকেই নিকৃষ্ট বলা যাবে না। তাহলে এক্ষেত্রে এ থেকেই বোঝা যাচ্ছে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার এই নীল বিদ্রোহকে সমর্থন করে। দুর্ভাগ্যবশত খুব তাড়াতাড়ির মধ্যেই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মারা যান। সে সময় জৈনক কবি লিখেন যে নীলবান্দরে বাংলা হলো ছারকার, অসময়ে হরিশমল। এরকম দেখা যায় যে একজন কবির মুখে যে নীলবান্দর মানে নীলকর সাহেবদের বাংলা ছারকার হয়ে উঠল, আর অসমে হরিশমল, আর লংয়ের হলো কারাগার, লং সাহেবের কারাগার হয়েছিল, এটা বলা যায়। যাই হোক, এই বিদ্রোহের প্রকৃতি কী ছিল, চরিত্র কী ছিল, এটা একবার দেখে নিই আমরা। তাহলে যে বিদ্রোহে 60 লক্ষেরও বেশি মানুষ যোগদান করে বিভিন্ন জায়গায়, বিদ্রোহ বলার আগে একটা অন্তত বলার প্রয়োজন আছে যে বিদ্রোহ মূলত দুটো পথে সংগঠিত হয়েছিল। প্রথম দিকটা ছিল নিরস্ত্র আন্দোলন, অহিংসা নীতিতে বিশ্বাস নিয়ে ব্রিটিশ দরবারে আবেদন রাখা হয়েছিল নীলকর সাহেবদের বিরুদ্ধে। এটা কাজ না হয় পরবর্তীকালে ইট পাটকেল বিভিন্ন অস্ত্র নিয়ে আক্রমণ করে বিভিন্ন নীলকুঠিদের, বহু নীলকরকে মেরে ফেলা হয়, বহু নীলকুঠি জ্বালিয়ে দেওয়া হয়, বলা প্রয়োজন ছিল। যাই হোক, এবার আসি আমরা এই যে বিদ্রোহ, এই বিদ্রোহের প্রকৃতি কী। তাহলে যেখানে 60 লক্ষ মানুষ বিদ্রোহ অংশগ্রহণ করে, সেই বিদ্রোহকে স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, গণবিদ্রোহ বলা যেতে পারে। সবাই স্বেচ্ছায়
স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহ অংশগ্রহণ করে। তাহলে এটা একটা স্বতঃস্ফূর্ত গণবিদ্রোহ। এই বিদ্রোহে সবচেয়ে বড় পাওনা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জাগরণ। এরা বিভিন্ন বিদ্রোহে চুপচাপ ছিল, নিশ্চুপ ছিল। এই বিদ্রোহে আমরা দেখি তাদের সক্রিয় ভূমিকা রয়েছে। তাই এই বিদ্রোহের প্রকৃতি হচ্ছে একটা মধ্যবিত্ত শ্রেণীর জাগরণ। 3 নম্বর, এই বিদ্রোহটা একটা ধর্মনিরপেক্ষ আন্দোলন। কারণ হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে এই বিদ্রোহ পরিচালনা করে, তাই এটা একটা ধর্মনিরপেক্ষ আন্দোলন। এই বিদ্রোহের ফলে মানুষের রাজনৈতিক চেতনা বৃদ্ধি ঘটে এবং সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। যদিও ঠিক একই সময়টাতে সংঘবদ্ধ হওয়ার প্রথম ধাপ চলছিল। বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা 1836 সাল থেকে যেটা শুরু হয়, তোমরা ওটা 4 নম্বর অধ্যায়ে পড়বে যে সভা সমিতির যুগ। যাই হোক, এই নীল বিদ্রোহ মানুষকে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে এবং এই আন্দোলনকে গান্ধীজির আন্দোলনের অগ্রদূত বলা যেতে পারে। গান্ধীজি যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, চম্পারণ খেদা সত্যাগ্রহ বা আহমেদাবাদ সত্যাগ্রহে বিভিন্ন যে অহিংস পদ্ধতি প্রয়োগ করেছিলেন, প্রথম দিকে এই আন্দোলনের এই গান্ধী আমাদের এই নীল বিদ্রোহে যে আন্দোলনটা বলছি, সেখানে আমরা এই অহিংস অসহযোগ আন্দোলন দেখতে পাই। যদিও পরবর্তীকালে সশস্ত্র আন্দোলনের রূপ নেয় এই আন্দোলনটা। এটা হচ্ছে জাতীয়তাবোধ সৃষ্টিকারী আন্দোলন, জাতীয় চেতনার জন্ম দেয়। অখণ্ড ভারতের মানুষ, দ্বিধাবিভক্ত মানুষগুলোকে একটা নতুন দর্শনে, সংঘবদ্ধ দর্শনে, রাজনৈতিক চেতনার দর্শনে উদ্বুদ্ধ করে তোলে। এটা ছিল একটা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। কারণ ব্রিটিশ যে সাম্রাজ্যবাদ, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই আন্দোলন। তাহলে এই আন্দোলনের প্রকৃতি মূলত কী দাঁড়ালো? এই আন্দোলন হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, মধ্যবিত্ত শ্রেণীর জাগরণ। এই আন্দোলন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলন ধর্মনিরপেক্ষ আন্দোলন। তাই বিভিন্নভাবে যদি বিশ্লেষণ করে থাকি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাই বলা যেতে পারে যে ভারতবর্ষের ইতিহাসে একটা বড় সফল আন্দোলন হচ্ছে এই নীল বিদ্রোহ। এখন এই নীল বিদ্রোহ থেকে কি আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে পৌঁছে গেছি। এই চ্যাপ্টারের শেষে আমরা প্রকৃতি পড়লাম। তার আগে এবার চ্যাপ্টারটা শেষ করার আগে কয়েকটা প্রশ্ন বলছি, খুব ভালোভাবে মন দিয়ে লিখে নিতে পারো বা তোমরা মনে রাখবে। যেটা আসার সম্ভাবনা এবারে 2021 সালে আমি দেখতে পাচ্ছি যে নীল বিদ্রোহ সম্পর্কে কোশ্চেন আসবেই। সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ, প্রকৃতি খুব ভালোভাবে তৈরি করবে। কারণ, প্রকৃতি, ফলাফল, যদিও কোশ্চেন থাকবে কারণ এবং প্রকৃতি অথবা কারণ ফলাফল। যাই হোক, এই তো দেখলে তোমরা নীল বিদ্রোহ চ্যাপ্টারটা পড়ার আগে ভালো করে পড়বে নীল চাষ কি, নীল চাষ কি, কেন নীল চাষ করতে এলো ওরা, নীল চাষে কেন আগ্রহী হয়ে উঠল, নীল চাষের কারণ কী ছিল, কারা নেতৃত্ব দিল, আর কোথায় কোথায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। প্রথম যে আমি চারটা দিয়েছিলাম সেখানেই নামগুলো বলে দিয়েছি। পাবনা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, এই বিভিন্ন বিস্তীর্ণ বাংলায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। মূলত এই বঙ্গের কিছু অংশে, আর এখন বর্তমান যে পূর্ববঙ্গ মানে বাংলাদেশ, তার বিস্তীর্ণ এলাকায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। তাই ভারতবর্ষের ইতিহাসে এই বিদ্রোহ ছিল একটা সফল আন্দোলন, সফল গণ অভ্যুত্থান, আর সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন। নমস্কার। কত শেষ হয়ে গেছে। চলো।
নমস্কার, ধন্যবাদ জানাই নিরঞ্জন চক্রবর্তী মহাশয়কে সুন্দরভাবে নীল বিদ্রোহের কারণ এবং নীল বিদ্রোহের প্রকৃতি, ফলাফল ইত্যাদি তোমাদেরকে সুন্দরভাবে। একই রকমভাবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 7908332059 হোয়াটসঅ্যাপ করতে পারো, বা মানভূম উত্তরণ পেজেও তোমাদের কমেন্ট বা প্রশ্ন জানাতে পারো। আগামীকাল ঠিক একই সময়ে 6:30 সন্ধে ক্লাস হবে ভূগোলের ক্লাস নেবেন ডুমুরহিড় জুনিয়র হাই স্কুলের ভূগোলের শিক্ষক পলাশ কুমার হালদার মহাশয়। আশা করি তোমরা সবাই সেই ক্লাসে থাকবে। আবারও বলি, সবাই বাড়িতেই থাকো, বাড়িতেই থেকেই তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ, নমস্কার।